সন্ধ্যা হয়ে গেছে, এখন বাহাদুরপুর ব্রিজের উপরে উঠেছি। সন্ধ্যাবেলায় বাহাদুরপুর ব্রিজের সৌন্দর্যটা একটু দেখে নাও। যদিও গোধূলি লগ্নে অতটা তোমাদের পরিপুষ্টতা দেখতে পাবো না, তবুও যতটা দেখা যায় ততটুকুই চেষ্টা করছি দেখানোর জন্য। ডান পাশ দিয়ে চলে গেল রেল লাইনের ব্রিজ, আর এটা চলে গেল NH-12-এর ব্রিজ। বাস, ট্রাক, বাইক সমস্ত যানবাহন যাওয়ার জন্য। বাদিকে টার্নিং করবো লেফট সাইড দিয়ে, তাই তো? তো এই লেফট সাইডটা চলে গেল। যারা কৃষ্ণগড়ের ভিতরের দিকে যাবেন, পিডব্লিউর দরকার আছে, কালেক্টরেতে দরকার আছে, বা ভিতরের দিকে কৃষ্ণগড় সিটিতে মেন টাউনে ঢুকে পড়বেন, তাদের জন্য এই লেফট সাইডের রাস্তাটা ধরতে হবে। অর্থাৎ বাহাদুরপুর ব্রিজটা পার করেই বা একদম ব্রিজের সংলগ্ন লেফট সাইডের রোডটা আপনাদের ধরতে হবে। আর উপর দিয়ে ফ্লাইওভারটা চলে গেল একদম কলকাতাগামী রাস্তা, ঠিক আছে? তো আমরা ব্যাক টার্ন করব, তাই আমাদের রাইট সাইডে টার্নিং করে নিতে হবে। রাইট সাইড টার্নিং করে আমরা রাইট সাইডের রোডটা আমরা ধরে নেব। এখান দিয়ে ধরবো, এদিকে ঘুরবো এখান দিয়ে, না এই যেখানে ব্যারিকেড। যাই হোক, অনেক দিন আসে না যেহেতু, সেহেতু দেখো কত সুন্দর এখনো পর্যন্ত দূরের আকাশ দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে আকাশে একটা ছবি এঁকে রেখে দিয়েছে কেউ। সম্পূর্ণরূপে এখনও আকাশের অন্ধকার ছায়া অন্ধকারে ভরে যায়নি, তাই দূর আকাশটা এখনও কিছুটা দেখা যাচ্ছে। আর এতটা সুন্দর ভিউ লাগছে, কি আর বলবো বলো, ক্যামেরায় তো উঠবে না, মিস করছি, তোমাদের দেখাতে পারছি না, দেখে ভীষণ খারাপ লাগছে। যত দূরে তাকাচ্ছি তত সৌন্দর্য ভরে উঠছে। তো ইউটার্ন করে আমরা আবার বাহাদুরপুর ব্রিজের উপরে উঠে পড়লাম, ওভারফ্লাইয়ের উপরে। এটা একটু আগে এই মুহূর্তে যে যাচ্ছি রাইট সাইড দিয়ে রাস্তাটা গিয়েছিলাম, এখন আবার লেফট সাইডের রাস্তাটায় এসে পড়েছি ইউটার্ন হয়ে, যেহেতু রিটার্ন করছি। এখান থেকে বহরমপুর 85 কিলোমিটার, মালদা 211 কিলোমিটার, একদম কৃষ্ণগড় থেকে মালদা 85 কিলোমিটার। শুধু না, সরি, বহরমপুর হচ্ছে 85 কিলোমিটার, 211 কিলোমিটার হচ্ছে মালদা, আর 300 সামথিং হচ্ছে ডালখোলা।
তো বন্ধুরা, তোমাদের বলো আজকে সারাদিনের এই আমার ট্রাভেল বাইক রাইড কেমন লাগলো। সবাই অবশ্যই আমার ভিডিও ক্লিপের নিচে লিখে দিও। তোমাদের ভালোবাসা পেলে আরও নতুন নতুন এই ধরনের ব্লগ করব, এবং তোমাদের ভালোবাসা, তোমাদের প্রেরণায় আমাকে আগামীতে আরও অগ্রগতি পথ দেখিয়ে দেবে। দূরের আকাশ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে সম্পূর্ণ গোধূলিতে, নিচের ভাগটা ঢেকে গেল। আকাশে এখনও পর্যন্ত আকাশের সেই মেঘাচ্ছন্নতা এবং যেন ছবি আঁকা আকাশ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আমি একটু বাইক রাইড করতে থাকি। গন্তব্যস্থল এখান থেকে আর অল্প একটু, এখান থেকে ধুবুলিয়া যাব। ধুবুলিয়া গিয়ে একটু বসবো, ওখানে গিয়ে একটু চা খাবো। চা খেয়ে একটু আমেজ নিয়ে আবার রওনা দেব বাড়ির দিকে। তো আমাদের ডেস্টিনেশন আর মাত্র কয়েক কিলোমিটার, ধুবুলিয়া। তোমরা সঙ্গে থাকো। দিনের বেলায় সম্পূর্ণ ভিউ একরকম হয়, আর রাতের বেলায় সম্পূর্ণ ভিউ আলাদা রকম হয়। রাস্তার দুপাশে শুধু অন্ধকার লাগবে, গাড়ির শুধু হেডলাইট দেখতে পাবে, পাশ দিয়ে সমানে দেখবে সুটসাট করে চলে যাচ্ছে গাড়িগুলো, এবং রাস্তার দুপাশে চলবে অসংখ্য লাইট, হোটেল। তাদের আলোক মানে তারা কিভাবে তাদের পরিবেশটাকে সৌন্দর্য করেছে আলোকসজ্জা দিয়ে, তার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আলোকসজ্জায় কিভাবে নিজেকে সাজিয়েছে সম্পূর্ণরূপে এই রাতের বেলাতেই দেখা যায়। তাই দিনের আর রাতের সম্পূর্ণ ভিউ দুটোই পৃথক পৃথক। এখন সামনের দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন বন্যা হলে যেরকম হয় না, বন্যার সময় চারিদিকে জলে ভরে থাকে আর উপরের দিকে আকাশের দিকে হালকা আলো দেখা যায়, সেরকমই নিচের ভাগটার যেন চারিদিকটা অন্ধকার, আকাশে রয়েছে হালকা হালকা আলো। আর সেই আলোতেই দেখা যাচ্ছে আকাশে যেন কত পাহাড় দাঁড়িয়ে রয়েছে তাদের শৃঙ্গগুলোকে উঁচু খাড়া করে। এই ডান পাশে চলে গেল সেই ইমোশনাল জায়গা, বাবার ধাম বলা যেতে পারে, কারণ জলঙ্গি নদীর যে নদীটা এই পাশ দিয়ে বাঁকে এসছে, সেই বাঁকের উপর রয়েছে জলের উপরে বাবার একটা বড় মূর্তি, আর রয়েছে দুর্গা মায়ের মন্দির। বাঁ পাশে, এই সামনের বাঁ পাশে চলে গেল মায়াপুর ধামের রাস্তা, ইস্কন মন্দিরের রাস্তা, আর আমরা চলে যাব সোজা। এই যে বাঁ সাইডের রাস্তাটা চলে গেল ইস্কন মন্দিরের রাস্তা।
পালকি হোটেল, দেবনাথ মার্বেলস। দেখো, বললাম না রাতের ভিউ একদম অন্যরকম। আলোকসজ্জা দিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, বাইরের থেকে দেখলে খুব ভালোই লাগে রাতের বেলা। কিন্তু দিনের বেলাও গিয়েছিলাম, তার সম্পূর্ণরূপে ভিউটা একদম আলাদা, আর রাতের ভিউটা দাঁড়িয়ে যায় আলাদা। তবে আস্তে আস্তে করে আকাশের যে ভিউটা আমরা দেখছিলাম, সেটা প্রায় শেষ মুহূর্তে। তো এই মুহূর্তে যাব ধুবুলিয়ার প্রায় কাছাকাছি এসে পড়েছি। ঝর্নার সুইটস একটা মিষ্টির দোকান রয়েছে, বেশ নাম করা। যখনই আমরা কলকাতাগামী হয়ে বাড়ির দিকে প্রবেশ করি, তখন ঝর্নার মিষ্টির দোকানে, ঝর্নার সুইটসে অবশ্যই চেষ্টা করি একবার যাওয়ার জন্য। আমার স্পেশাল প্রিয় মিষ্টি হচ্ছে ক্ষীরসাগর, ক্ষীরমালাই, মানে প্রায় পারপার্শ্বিক দুটোই একই রকম। এই মিষ্টিটা আমি না ভীষণ ভালোবাসি, সেই কারণে চেষ্টা করি বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, আমার বন্ধু আবার সিঙ্গারা খুব ভালোবাসে, ও বললো ঝর্ণা সুইটস থেকে সিঙ্গারা নিয়ে যাবে। তো দেখা যাক আমিও কি নিয়ে যেতে পারি। তো ধুবুলিয়ায় প্রায় পৌঁছে গেছি, আর 200-300 মিটারের মধ্যেই ঝর্ণা সুইটস পড়বে। আমাদের এখন ঝর্ণা সুইটসে যাওয়া হবে, তারপরে চেষ্টা করব একটা চায়ের দোকান, রাস্তার পাশে কোনো একটা চায়ের দোকানে একটু জমিয়ে একটু চা পান করার জন্য। তো তোমরা তো সন্ধ্যাবেলা আশা করি টিফিন করে নিয়েছো, যারা টিফিন করোনি অবশ্যই সন্ধ্যার টিফিনটা সেরে নাও। আর যেহেতু আমি ব্লগ ভিডিও করছি, রাইড করছি, সেহেতু নিমন্ত্রণ করতে পারছি না, কারণ অন দ্য ওয়ে কীভাবে ইনভাইট করব তোমাদের। তাই তোমরা তোমাদের মতনই চায়ের নাস্তাটা করে নাও, আর আমি দেখি সামনে গিয়ে কোনো চায়ের দোকানে গিয়ে একটু চা খাই। সন্ধ্যাবেলা একটু চা না খেলে না মনটা ফ্রেশ হয় না, মাইন্ডটা ফ্রেশ হয় না। একটু চা খেলে শরীরের মধ্যে একটা আমেজ আসে। একদম ধুবুলিয়া বাজারে প্রবেশ করে গেলাম। তো এই মুহূর্তে ঝর্ণা সুইটসে যাব। ঝর্ণা সুইটস ওই সামনের দোকান রয়েছে। দেখো বাজারের কত সুন্দর ভিড়, চারিদিকে চপের দোকান, আইসক্রিমের দোকান, ফুচকার দোকান। ঠিক আছে, একটুখানি জায়গার মধ্যে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, মুখরোচক খাবার, সন্ধ্যার টিফিন। মানে অনেকটা ডিস্টেন্সে গিয়ে তোমাদের ঘুরতে হবে না। চলো।